দর্শকগণ, আপনাদের সকলকে স্বাগত জানাই। দর্শকগণ, একজন কোটিপতি মেয়ে তার গাড়ি নিয়ে একটি গ্রামে পৌঁছায়, যেখানে তার শৈশবের বন্ধু থাকে। কিন্তু তাকে জানা ছিল না যে তার বন্ধু এখন আর এই পৃথিবীতে নেই। গ্রামের লোকেরা অদ্ভুত দৃষ্টিতে তাকাতে শুরু করে। গ্রামে যেন একটা নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছিল। যখন সে তার বন্ধুর ঝুপড়িতে পৌঁছায়, তখন সেখানে শুধু দুটি শিশুকে দেখতে পায়। তারপর সেই মেয়েটি যা করল দর্শকগণ, তা জানলে আপনারা খুব খুশি হবেন। চলুন ভিডিও শুরু করা যাক। দর্শকগণ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দর্শকগণ, আমাদের চ্যানেলে আপনারা এমনই আকর্ষণীয় গল্পে শুনতে পাবেন। মাহেক চৌধুরী, যিনি এখন একজন সফল ব্যবসায়ী মহিলা, তার ঝকঝকে গাড়ি থেকে নেমে সেই কাঁচা পথে পা রাখেন যেখানে তার শৈশবের স্মৃতি জড়িয়ে আছে। যখন তিনি প্রথমবার গ্রামের মাটি স্পর্শ করলেন, তখন তার মনে এক অদ্ভুত শান্তি অনুভূত হল। কিন্তু তার মনে অনেক প্রশ্নও ছিল। তিনি তার শৈশবের বন্ধু রোহিতের সঙ্গে দেখা করতে এসেছিলেন, যিনি বহু বছর আগে তার জীবনের সবচেয়ে বড় বিপদে তার পাশে দাঁড়িয়েছিলেন। তাকে মনে পড়ল যখন তার বাবার মৃত্যু হয়েছিল এবং তার মায়ের কাছে সংসার চালানোর জন্য টাকা ছিল না। তখন রোহিত তার বাবার উপার্জন থেকে কিছু টাকা দিয়ে তার সাহায্য করেছিলেন। মাহেক সেদিনই ঠিক করেছিলেন যে যখনই তিনি সফল হবেন, এই সাহায্যের ঋণ শোধ করবেন। কিন্তু এখন যখন তিনি সেই ঝুপড়িতে পৌঁছালেন, তখন সেখানে না রোহিত ছিল, না তার স্ত্রী, শুধু দুটি ছোট শিশু খেলছিল। মাহেক যখন দরজায় টোকা দিলেন, তখন একটি 7-8 বছরের মেয়ে বাইরে এলো। বেটা, তোমার বাবা কোথায়? মাহেক মৃদু হাসি দিয়ে জিজ্ঞাসা করলেন। মেয়েটির চোখে কিছুটা ইতস্তত ভাব ছিল। বাবা তো এখন আর এই পৃথিবীতে নেই, সে ধীরে ধীরে বলল। মাহেকের পা চেঁপে উঠল, যেন এক ঝটকায় তার সম্পূর্ণ অতীত তার সামনে দাঁড়িয়ে গেল। রোহিত, যিনি তার জন্য সব কিছু দিয়েছিলেন, তিনি আজ আর এই পৃথিবীতে নেই। মাহেকের চোখে হালকা আর্দ্রতা ভেসে উঠল। তিনি নিজেকে সামলে বললেন, আর তোমার মা? মেয়েটির চোখ ভিজে এলো। মা কাজে গেছে, আমরা একা থাকি। মাহেকের মন ভেঙে পড়ল। তার বন্ধু আর এই পৃথিবীতে নেই, আর তার ছোট ছোট শিশুরা এই কঠিন পৃথিবীতে তাদের নরম পায়ে হাঁটতে বাধ্য হচ্ছে। তিনি ঝুপড়ির ভেতরে ঢুকলেন। চারপাশে দারিদ্র্যের ছায়া, ভাঙা খাট, কোণে রাখা বাসন, আর দেওয়ালে রোহিতের একটি ঝাপসা ছবি ঝুলছে। মাহেক ছবিটির দিকে তাকালেন, আর তার মনে অতীতের স্মৃতি তাজা হয়ে উঠল। সেই হাস্যমুখ, সেই বন্ধু যিনি তাকে সব সময় হুঁশিয়ার করতেন। গ্রামের কিছু লোক এখন ঝুপড়ির বাইরে জড়ো হয়েছিল। তারা চুপচাপ মাহেকের দিকে তাকাচ্ছিল। কেউ কেউ ফিসফিস করে বলছিল, কেন এসেছে? মাহেক গভীরভাবে শ্বাস নিলেন এবং নিজের সঙ্গে একটি প্রতিজ্ঞা করলেন। তিনি এই শিশুদের রোহিতের মতো দারিদ্র্যের মধ্যে বড় হতে দেবেন না। তিনি তাদের জন্য কিছু করবেন, তাদের জীবন সাজাতে। মাহেক তার ঘড়ির দিকে তাকালেন। সূর্য ডুবে যাচ্ছিল, আর বাতাসে গ্রামের মাটির গন্ধ ছিল। শিশুদের নিষ্পাপ চোখে এক অদ্ভুত বেদনা ছিল, যা দেখে মাহেকের হৃদয় গলে যাচ্ছিল। তিনি চাইতেন যে রোহিতের মতো এই শিশুরাও হাসি মুখে বড় হোক, দারিদ্র্যে জীবন কাটাতে না হয়। তোমরা খাবার খেয়েছ? মাহেক ধীরে জিজ্ঞাসা করলেন। বড় মেয়েটি মাথা নিচু করল। মা বলেছে তিনি ফিরলে খাবার বানাবেন। মাহেকের মন ভেঙে গেল। তিনি পকেট থেকে পার্স বের করে কিছু টাকা বাড়িয়ে দিলেন। কিন্তু মেয়েটি পিছিয়ে গিয়ে বলল, মা বলেছে আমাদের কারো কাছ থেকে ভিক্ষা নিতে হবে না। মাহেকের হৃদয় ভরে গেল। এই আত্মসম্মান সম্ভবত রোহিত তার মেয়ের মধ্যে গড়ে দিয়েছিলেন। তখন গ্রামের কিছু মহিলা সেখানে এসে পড়ল। তাদের মধ্যে একজন বললেন, বেটি, তুমি কে? এই শিশুদের সঙ্গে তোমার কি সম্পর্ক? মাহেক গভীর শ্বাস নিয়ে বললেন, আমি রোহিতের বন্ধু। শৈশবে আমরা একসঙ্গে খেলতাম। যখন শুনলাম তিনি আর এই পৃথিবীতে নেই, তখন ভাবলাম তার শিশুদের সঙ্গে দেখা করি। মহিলাদের চোখে সন্দেহ ছিল, কিন্তু মাহেকের সত্যতা তাদের হৃদয়ে পৌঁছাচ্ছিল। তখন দূর থেকে একটি রোগা মহিলা দেখা গেল, সম্ভবত শিশুদের মা। মাহেকের মনে প্রশ্ন উঠল, তিনি কি তাকে চিনতে পারবেন? তিনি কি মাহেকের সঙ্গে কথা বলবেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, এখন মাহেক এই শিশুদের জন্য কি করতে পারেন? মাহেকের দৃষ্টি সেই রোগা মহিলার ওপর স্থির হয়ে গেল, যিনি দ্রুত ঝুপড়ির দিকে এগিয়ে আসছিলেন। তিনি হালকা নীল শাড়ি পরেছিলেন, যা অনেক জায়গায় ছিঁড়ে গিয়েছিল। তার মুখে ক্লান্তি স্পষ্ট ফুটে উঠছিল, কিন্তু চোখে এক অদ্ভুত ভয় আর উদ্বেগ ছিল। মা! মেয়েটি দৌড়ে গিয়ে তার মায়ের সঙ্গে জড়িয়ে ধরল। মাহেকের হৃদয়ে হলচল শুরু হল। এই মহিলা ছিলেন রোহিতের স্ত্রী। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন। তুমি কে?
মহিলা কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন। মাহেক নরমভাবে বললেন, আমাকে চিনতে পারছ? আমি মাহেক, রোহিতের বন্ধু, শৈশবের বন্ধু। মহিলার চোখে এক মুহূর্তের জন্য চেনা ভাব ফুটে উঠল, তারপর তা মিলিয়ে গেল। মাহেক, সেই কোটিপতি ব্যবসায়ী মহিলা? মাহেক হালকা হাসি দিয়ে বললেন, হ্যাঁ, কিন্তু এখানে আমি কোনো কোটিপতি হিসেবে নয়, রোহিতের বন্ধু হিসেবে এসেছি। মহিলার চোখ ভিজে এল। তিনি একটি দীর্ঘ শ্বাস নিয়ে ধীরে বললেন, তুমি এখানে কেন এসেছ? মাহেক চারদাসে তাকালেন। ভাঙা ঝুপড়ি, দরিদ্র জীবন, শিশুদের মুখে ক্ষুধার রেখা। তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, আমি এখানে তোমার আর তোমার শিশুদের সাহায্য করতে এসেছি। সাহায্য? রোহিতের স্ত্রীর চোখে হঠাৎ এক অদ্ভুত সংকোচ দেখা গেল। না, আমাদের কারো ভিক্ষা দরকার নেই, আমরা নিজেদের পরিশ্রমে বেঁচে আছি। মাহেক এই উত্তরের জন্য প্রস্তুত ছিলেন। এই আত্মসম্মান ছিল রোহিতের পরিচয়, আর তার স্ত্রীও সেই চিন্তাধারার। আমি ভিক্ষা দিতে আসিনি, আমি তোমার শিশুদের ভবিষ্যৎ গড়তে এসেছি। মাহেক দৃঢ়ভাবে বললেন, রোহিত শৈশবে আমার সাহায্য করেছিল, আজ আমি তার ঋণ শোধ করতে এসেছি। মহিলা তার শিশুদের দিকে তাকালেন। তাদের নিষ্পাপ চোখে আশা ছিল, কিন্তু তিনি নিজে দ্বিধায় ছিলেন। মাহেক তার হাত ধরে বললেন, দেখো, আমি তোমাকে কোনো উপকার করতে চাই না, আমি চাই তোমার শিশুরা ভালো শিক্ষা পাক, ভালো জীবনযাপন করুক। এটা আমার আর রোহিতের অপূর্ণ প্রতিশ্রুতি, যা আমি পূরণ করতে চাই। মহিলার চোখে অশ্রু এলো। তিনি মাথা নিচু করলেন। তুমি সত্যি আমাদের সাহায্য করবে? মাহেক হালকা হাসি দিয়ে বললেন, হ্যাঁ, তবে শুধু যদি তুমি অনুমতি দাও। গ্রামের লোকেরা চুপচাপ এসব দেখছিল। কেউ কেউ ফিসফিস করছিল, কিন্তু বেশিরভাগের হৃদয়ে মাহেকের প্রতি সম্মান বেড়ে গিয়েছিল। মাহেক এগিয়ে গিয়ে শিশুদের জড়িয়ে ধরলেন। তাদের ভবিষ্যতের আলো এখন মাহেকের হাতে ছিল। মাহেক ঝুপড়ির বাইরে বসে রোহিতের স্ত্রী সবিতাকে গভীরভাবে দেখলেন। তার চোখে এখনও ইতস্তত ভাব ছিল। মাহেক বুঝতে পারছিলেন যে হঠাৎ আসা এই সাহায্য গ্রহণ করা তার জন্য সহজ নয়। তিনি একজন আত্মসম্মানী মহিলা ছিলেন, যিনি কারও ওপর নির্ভর করতে চান না। কিন্তু মাহেকও ঠিক করেছিলেন যে তিনি রোহিতের শিশুদের ভবিষ্যৎ গড়তে সব সম্ভব চেষ্টা করবেন। সবিতা ধীরে বললেন, মাহেক, আমি জানি তোমার উদ্দেশ্য ভালো, কিন্তু আমি চাই না কেউ আমাদের প্রতি দয়া করুক। মাহেক হাসলেন, আমি দয়া করছি না, শুধু সেই বন্ধুত্বের দায়িত্ব পালন করছি, যা আমি শৈশবে রোহিতের সঙ্গে করেছিলাম। এটা কোনো উপকার নয়, বরং একটি অপূর্ণ প্রতিশ্রুতি যা আমি পূরণ করতে চাই। সবিতা তার দুই শিশুর দিকে তাকালেন। তারা কৌতূহল নিয়ে মাহেকের কথা শুনছিল। বড় ছেলে আর্জন সাহস সঞ্চয় করে জিজ্ঞাসা করল, আমরাও কি স্কুলে যেতে পারি? মাহেকের চোখ ভিজে এলো। তিনি তৎক্ষণাৎ মাথা নাড়লেন। বেটা, তুমি ভালো স্কুলে পড়তে পারবে, এবং তুমি যা যা তোমার বাবা চাইতেন তা করতে পারবে। সবিতার চোখে অশ্রু এলো। তিনি কাপা কণ্ঠে বললেন, যদি রোহিত থাকতেন তিনিও এটাই চাইতেন। মাহেক সবিতার হাত ধরে বললেন, তাহলে তুমিও রোহিতের মতো সাহস দেখাও, এটা তোমার শিশুদের ভবিষ্যৎ। যদি তুমি চাও আমি তোমারও সাহায্য করতে পারি। সবিতা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে বললেন, তোমার সাহায্যের মানে কি হবে? মাহেক শান্ত কণ্ঠে বললেন, তোমাকে কারো কাছে হাত পাততে হবে না, আমি তোমাকে একটি সেলাই সেন্টার খুলে দেব, যেখানে তুমি নিজের পরিশ্রমে উপার্জন করবে এবং আত্মনির্ভর হবে। তোমার শিশুরা পড়বে এবং তোমার জীবন আরও ভালো হবে। সবিতার চোখে হালকা উজ্জ্বলতা ফুটে উঠল। এই প্রথমবার কেউ তাকে ভিক্ষার পরিবর্তে একটি সুযোগ দেওয়ার কথা বলল। গ্রামের লোকেরা এখনও দূরে দাঁড়িয়ে এসব দেখছিল। কেউ কেউ ফিসফিস করছিল, কিন্তু বেশিরভাগই খুশি ছিল যে কেউ সত্যিই এই পরিবারে সাহায্য করতে চায়। সবিতা চোখ মুছে হালকা কণ্ঠে বললেন, যদি তুমি সত্যি এটা করতে পারো তবে আমি না বলবো না। মাহেক হাসলেন, আমরা কালই শুরু করব। গ্রামের নতুন আশার আলো জ্বলে উঠেছিল। মাহেক ঠিক করেছিলেন যে তিনি রোহিতের স্বপ্ন পূরণ করবেন। এটা শুধু বন্ধুত্বের দায়িত্ব নয়, বরং মানবিকতার একটি উদাহরণ ছিল। সকালের সূর্য যখন গ্রামের আকাশে ছড়িয়ে পড়ল, তখন তার সঙ্গে একটি নতুন আশাও জাগল। মাহেক পূর্ণ উৎসাহে দিন শুরু করলেন। তিনি সবিতা এবং তার শিশুদের জন্য একটি নতুন জীবনের পরিকল্পনা করেছিলেন। আজ তিনি সবিতাকে নিয়ে শহরে যাবেন, যেখানে তিনি তাকে একটি ভালো সেলাই সেন্টারে ভর্তি করাবেন। যখন মাহেক তার গাড়ি নিয়ে সবিতা এবং তার শিশুদের নিতে ঝুপড়ির বাইরে পৌঁছালেন, তখন গ্রামের লোকেরা বিস্মিত দৃষ্টিতে তাদের দিকে তাকাতে লাগল। কেউ ফিসফিস করছিল, কেউ হাসছিল। আরে, এত বড় মানুষ গ্রামের গরিব মহিলার জন্য এত কিছু করছে? একজন বৃদ্ধা বললেন। হ্যাঁ, কিন্তু এটা কি স্বার্থ ছাড়া হচ্ছে? একজন পুরুষ সন্দেহ প্রকাশ করল। মাহেক তাদের কথাগুলো উপেক্ষা করলেন। তার লক্ষ্য ছিল শুধু রোহিতের পরিবারকে গড়ে তোলা। সবিতা প্রথমবার মাহেকের সঙ্গে শহরে যাচ্ছিলেন। গাড়িতে বসতেই তার হাত কাঁপতে লাগল।
তাকে এখনও বিশ্বাস হচ্ছিল না যে কেউ তার জন্য এত কিছু করতে পারে। মাহেক তার দিকে তাকিয়ে হেসে বললেন, ভয় পাওয়ার দরকার নেই সবিতা, এটা সব তোমার এবং তোমার শিশুদের উন্নত ভবিষ্যতের জন্য। সবিতা সাহস সঞ্চয় করে মাথা নাড়লেন। তার শিশুরা গাড়ির জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিল। তাদের চোখে অগণিত স্বপ্ন ঝিকমিক করছিল। শহরে পৌঁছে মাহেক সরাসরি তাকে একটি প্রতিষ্ঠিত সেলাই প্রতিষ্ঠানে নিয়ে গেলেন। সেখানে প্রশিক্ষকদের সঙ্গে কথা বলে তিনি সবিতার নাম নথিভুক্ত করালেন। এখানে তুমি শুধু কাপড় সেলাই করা শিখবে না, নিজের পায়ে দাঁড়ানোর শক্তিও পাবে, মাহেক বললেন। সবিতার চোখে কৃতজ্ঞতার অশ্রু এলো। এটা তার কাছে স্বপ্নের মতো ছিল। এরপর মাহেক শিশুদের নিয়ে একটি ভালো স্কুলে গেলেন। সেখানে তিনি প্রিন্সিপালের সঙ্গে দেখা করে তাদের ভর্তির কথা বললেন। এই শিশুরা পড়াশোনায় খুব ভালো, শুধু একটি সুযোগ দরকার, মাহেক দৃঢ়ভাবে বললেন। স্কুল প্রশাসন শিশুদের পরীক্ষা নিল এবং তাদের অবস্থা দেখে তৎক্ষণাৎ ভর্তি করে নিল। যখন মাহেক শিশুদের এই সুখবর দিলেন, তাদের চোখ উজ্জ্বল হয়ে উঠল। আরজন আবেগে বলল, দিদি, আপনি আমাদের কাছে ভগবানের থেকে কম নন। মাহেক তার মাথায় স্নেহের হাত বুলিয়ে হেসে বললেন, ভগবান নয়, শুধু একজন ভালো বন্ধু। মাহেক সবিতার জন্য একটি ছোট সেলাই কেন্দ্রের ব্যবস্থাও করলেন, যেখানে তিনি প্রশিক্ষণের পর নিজের ব্যবসা শুরু করতে পারবেন। গ্রামে ফিরে সবিতার চোখে আত্মবিশ্বাস ছিল। তিনি আর কারোর ওপর নির্ভর করতে চান না। গ্রামে পৌঁছতেই লোকেদের দৃষ্টি আবার তাদের ওপর পড়ল, কিন্তু এবার ফিসফিস নয়। একজন বৃদ্ধা সবিতাকে বললেন, বেটি, আমরা তোমার জন্য গর্বিত। পরিশ্রমে জীবন বদলায়, আর তুমি তা প্রমাণ করেছ। মাহেক সবিতার দিকে তাকালেন, যিনি তার নতুন জীবনের প্রথম পদক্ষেপ নিয়েছিলেন। মাহেকের প্রচেষ্টা এখন ফল দিতে শুরু করেছিল। সবিতা, যিনি একসময় পরিস্থিতির কাছে অসহায় বোধ করতেন, তিনি এখন আত্মনির্ভর হওয়ার পথে এগিয়ে যাচ্ছিলেন। মাহেকের সাহায্যে তিনি সেলাই কেন্দ্রে প্রশিক্ষণ শেষ করেছিলেন এবং এখন নিজের একটি ছোট সেলাই ব্যবসা শুরু করেছিলেন। গ্রামের মহিলারা, যারা একসময় তার অবস্থা দেখে সহানুভূতি দেখাতেন, এখন তার কাছে সেলাই শিখতে আসতেন। যখনই নতুন গ্রাহক আসত, তার পরিশ্রম ফল দিত। আরজন এবং নেহার জগতও বদলে গিয়েছিল। আরজন এখন পড়াশোনায় আরও মনোযোগী হয়েছিল। মাহেকের দেওয়া বইগুলো তার খুব পছন্দ ছিল এবং সে স্কুলে শিক্ষকদের প্রিয় ছাত্র হয়ে উঠেছিল। নেহাও এখন আত্মবিশ্বাসে ভরপুর ছিল। সে স্কুলে সবচেয়ে মেধাবী ছাত্রদের মধ্যে গণ্য হতো। একদিন মাহেক গ্রামে এলে আর্য দৌড়ে তার কাছে এসে খুশিতে বলল, দিদি, আমি স্কুলের সেরা ছাত্রের পুরস্কার পেয়েছি। মাহেক গর্বে তার কপালে চুমু দিয়ে বললেন, আমি আগেই জানতাম তুমি অবশ্যই কিছু বড় করবে। আর্জন, এটা তো শুধু শুরু। যেখানে আগে গ্রামের লোকেরা মাহেকের সাহায্য নিয়ে প্রশ্ন তুলত, এখন তারাই সবিতার পরিশ্রম এবং শিশুদের উন্নতি দেখে তার প্রশংসা করতে শুরু করেছিল। দেখো, যদি মানুষ নিজের ওপর বিশ্বাস রাখে এবং পরিশ্রম করে, তবে কিছুই অসম্ভব নয়, একজন বৃদ্ধ বললেন। গ্রামের কিছু মহিলা এখন সবিতার কাছে সেলাই শিখতে আসতেন। এতে শুধু সবিতার আত্মবিশ্বাসী বাড়ল না, তিনি বুঝলেন যে তিনি একা নন। এখন তিনি অন্যদেরও সাহায্য করতে পারেন। মাহেক জানতেন যে সবিতা এবং তার শিশুদের অবস্থা এখন আগের থেকে অনেক ভালো হয়েছে, কিন্তু তিনি এখানে থামতে চাননি। তিনি ঠিক করেছিলেন যে গ্রামে একটি প্রশিক্ষণ কেন্দ্র খুলবেন, যেখানে মহিলাদের সেলাই, সূচিকর্ম এবং অন্যান্য ছোট ব্যবসার প্রশিক্ষণ দেওয়া হবে। আমি শুধু একটি পরিবারের সাহায্য করতে চাই না, বরং পুরো গ্রামের চেহারা বদলাতে চাই, তিনি নিজের সঙ্গে বললেন। সবিতা এখন প্রতি সকালে নতুন আশার সঙ্গে উঠতেন। তাকে আর কারো সহানুভূতির প্রয়োজন ছিল না। তিনি নিজের পায়ে দাঁড়িয়েছিলেন এবং তার শিশুদের উন্নত ভবিষ্যৎ দিতে সক্ষম ছিলেন। মাহেক আকাশের দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে ভাবলেন, এটা তো শুধু শুরু। মাহেকের হৃদয়ে একটি নতুন স্বপ্ন জন্ম নিয়েছিল। সবিতার বদলে যাওয়া জীবন দেখে তিনি বুঝলেন যে সঠিক দিক নির্দেশনা এবং সুযোগ পেলে যে কেউ নিজের ভাগ্য নিজে লিখতে পারে। তিনি ভাবছিলেন গ্রামের আরও মহিলাদের আত্মনির্ভর করার জন্য কিছু করা যায়। মাহেক গ্রামে একটি প্রশিক্ষণ কেন্দ্র খোলার পরিকল্পনা করলেন, যেখানে মহিলাদের সূচিকর্ম, বুনন এবং অন্যান্য গৃহশিল্পের প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি এর জন্য সরকারি প্রকল্পের তথ্য সংগ্রহ করলেন এবং গ্রামের প্রধানের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিলেন। গ্রামের প্রধান রমেশ যাদব ছিলেন একজন ব্যবহারিক মানুষ। তিনি মাহেকের কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং বললেন, বেটি, তোমার উদ্দেশ্য তো ভালো, কিন্তু গ্রামের কিছু লোক এটাকে ভুল দৃষ্টিতে দেখবে। মাহেক দৃঢ়ভাবে উত্তর দিলেন, প্রধানজি, যতক্ষণ না পরিবর্তনের চেষ্টা করব, লোকেরা প্রশ্ন তুলতেই থাকবে। কিন্তু যদি এই কাজ সফল হয়, তবে এই একই লোকেরা এটার প্রশংসা করবে। প্রধানজি কিছুক্ষণ ভেবে সম্মতি দিলেন। ঠিক আছে, আমি তোমার সাহায্য করব। তুমি যে সরকারি সাহায্য চাও, আমি তোমার সঙ্গে আছি।
মাহেকের পরিকল্পনা যখন গ্রামে ছড়িয়ে পড়ল, অনেকে এটার প্রশংসা করলেন, কিন্তু কিছু লোকের কাছে এটা অপছন্দ হল। মেয়ে হয়ে এসব করতে চলেছে, সেলাই সূচিকর্ম শেখানোর নামে মহিলাদের বেহায়া করবে, একজন বৃদ্ধ ব্যঙ্গ করলেন। কিন্তু সবিতা এবং কিছু অন্য মহিলা মাহেকের সমর্থনে দাঁড়ালেন। যদি আমাদের মেয়েরা পড়াশোনা করে কিছু করতে পারে তাতে কি খারাপ, সবিতা পাল্টা জবাব দিলেন। ধীরে ধীরে গ্রামের মহিলারা মাহেকের সমর্থনে দাঁড়াতে শুরু করলেন। মাহেক গ্রামের একটি খালি পড়ে থাকা পুরনো পঞ্চায়েত ভবনকে প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে প্রস্তুত করালেন। সেখানে প্রথমবার কিছু মহিলাকে জড়ো করা হলো। সবিতা সাহসের সঙ্গে বললেন, আজ থেকে আমরা সবাই মিলে আমাদের জীবনকে নতুন দিশা দেব। প্রথম ক্লাসে মাহেক মহিলাদের সেলাই মেশিনের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন এবং ছোট ছোট সেলাই শেখালেন। সবিতার মুখে সন্তোষ ছিল, তার মতো আরও অনেকের জন্য এটা ছিল একটি নতুন শুরু। মাহেকের এই পদক্ষেপ গ্রামে হলচল ফেলে দিয়েছিল, কিন্তু তিনি জানতেন যে পরিবর্তন সহজ নয়, বিরোধও হবে, অসুবিধাও আসবে, কিন্তু তিনি ঠিক করেছিলেন যে পিছিয়ে যাবেন না। এখন দেখা যাক মাহেকের এই প্রচেষ্টা তাকে এবং গ্রামের মহিলাদের কোন দিকে নিয়ে যায়। মাহেকের প্রচেষ্টা এখন ফল দিতে শুরু করেছিল। তার প্রশিক্ষণ কেন্দ্র ধীরে ধীরে গ্রামের অনেক মহিলার জীবন বদলে দিচ্ছিল। যেখানে আগে মাত্র কয়েকজন মহিলা যোগ দিয়েছিলেন, এখন প্রতিদিন নতুন মহিলারা আসতেন এবং কিছু নতুন শেখার আগ্রহ দেখাতেন। গ্রামের চিন্তাভাবনা বদলাচ্ছিল, আর এই পরিবর্তন মাহেকের সাহসকে আরও মজবুত করছিল। সবিতা এখন শুধু তার শিশুদের জন্য নয়, অন্য মহিলাদের জন্যও প্রেরণা হয়ে উঠেছিলেন। তার গল্প গ্রামের অন্য মহিলাদের এই ভরসা দিচ্ছিল যে পরিশ্রম এবং সঠিক দিক নির্দেশনা পেলে যে কেউ নিজের পায়ে দাঁড়াতে পারে। মাহেক প্রশিক্ষণ কেন্দ্রে নতুন পরিকল্পনা শুরু করলেন। সেলাই এবং সূচিকর্মের পাশাপাশি মহিলাদের সাবান তৈরি, মোমবাতি তৈরি এবং ছোট পর্যায়ে ব্যবসা করার প্রশিক্ষণ দেওয়া শুরু হলো। ধীরে ধীরে গ্রামের মহিলারা আত্মনির্ভর হয়ে উঠলেন। যেখানে আগে গ্রামে মহিলাদের ঘরের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ মনে করা হতো, এখন তারাই তাদের তৈরি কাপড় এবং জিনিস শহরে বিক্রি করতে শুরু করলেন। মাহেক তাদের জন্য একটি অনলাইন প্ল্যাটফর্মও তৈরি করালেন, যার ফলে তাদের তৈরি জিনিসের বিক্রি আরও বাড়তে লাগল। গ্রামের লোকেরা এটা দেখে গর্ববোধ করতে লাগলেন যে তাদের গ্রামও এখন উন্নতি করছে। যারা একসময় মাহেকের সমালোচনা করতেন, তারাই এখন তার প্রশংসা করতে শুরু করেছিলেন। প্রধান রমেশ যাদব পঞ্চায়েতে ঘোষণা করলেন যে মাহেকের এই প্রচেষ্টাকে আরও বড় পর্যায়ে নিয়ে যাওয়া হবে। মাহেকের পরিশ্রম ফল দিয়েছিল। তার শুরু করা এই ছোট প্রচেষ্টা এখন একটি আন্দোলন হয়ে উঠেছিল। গ্রামের মহিলারা আত্মনির্ভর হচ্ছিলেন, তাদের শিশুদের ভবিষ্যৎ সাজছিল এবং সবচেয়ে বড় কথা, গ্রামের চিন্তাভাবনা বদলাচ্ছিল। মাহেক গ্রামের মাঝে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন। তিনি অনুভব করলেন যেন তার শৈশবের বন্ধুর আত্মা তাকে আশীর্বাদ করছে। আজ তিনি শুধু তার ঋণ শোধ করেননি, বরং একটি পুরো প্রজন্মের জন্য নতুন পথও খুলে দিয়েছিলেন। তো দর্শকগণ, এটাই ছিল আমাদের আজকের গল্প। দর্শকগণ, মাহেক সম্পর্কে আপনার মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানান। দর্শকগণ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমনই আকর্ষণীয় গল্প নিয়ে আবার দেখা হবে। ততক্ষণের জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।